হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে করাবো মডার্ন হিস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, আর যেটা ইজিলি স্কোর করা যায় এক্সামে। দেখো, আমি জানি না আজ পর্যন্ত তোমরা হিস্ট্রি কিভাবে পড়েছো, কি সিস্টেমে পড়েছো। ঠিক আছে, অনেকে ভাবে হিস্ট্রিটা কঠিন, অনেক কিছু মনে রাখতে লাগে, অনেক কিছু শিখতে লাগে, মুখস্থ করতে লাগে। কিন্তু আমি মনে করি হিস্ট্রি সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং আমি বলি তোমাদের, হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে শুধু গল্প। সবারই তো গল্পের বই পড়তে ভালো লাগে, রাইট? গল্পের বই পড়তে ভালো লাগে বা গল্প শুনতে, সিনেমা দেখতে, এগুলি তো একটা একটা গল্প, রাইট? আর সেরকমই হিস্ট্রিও একটা সিনেমা ধরতে পারো। ঠিক আছে, আর আমার ক্লাসগুলি তোমরা এমন ভাবে করবে যে আজকে একটা সিনেমা দেখতে বসি, চলো, মানে ক্লাসটা তো খুলে যাও, এমন একটা ফিল নেবে, হ্যাঁ আজকে একটা গল্প শুনবো স্যারের মুখ থেকে। বাস এতটুকুই দরকার। শুধু মানে যে ক্লাসটা তুমি স্টার্ট করেছো লাস্ট পর্যন্ত শুধু দেখে যাও গল্পটা কি, একদম ইন্টারেস্টিং জিনিস। শুধু গল্প শুনলে হিস্ট্রিতে পাস। ঠিক আছে, আমার যে হিস্ট্রি পড়ানোর স্টাইল এটা একটু অন্যরকম, ডিফারেন্ট। ঠিক আছে, আমি মনে করি হিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা গল্প পড়ে আনন্দ করে, জেনে শুনে পড়াশোনা করা যায়, যেটার মধ্যে কোনো রকমের পরিশ্রম দরকারই নেই। মানে আনন্দ করে গল্প শুনে, গল্প দেখে পরীক্ষা পাস, মানে আনন্দও করলাম, পরীক্ষা পাস করে গেলাম। ঠিক আছে, তো ওইভাবেই তোমাদেরকে করাবো বিষয়টা একদম ইজি, ইন্টারেস্টিং। জানি না আজকে পর্যন্ত হিস্ট্রি কেমন করেছে, কিন্তু আমি তোমাদেরকে এমন ভাবেই করাবো। এটা একটা গল্পের বই। ঠিক আছে, হিস্ট্রি হচ্ছে কি গল্পের বই। আর এটা এমন গল্প যেটা অরিজিনাল। অরিজিনাল বলতে দেখো, অনেকগুলি গল্প আছে যেগুলি কাল্পনিক হয়। নর্মালি অনেক গল্প থাকে যেগুলির সাথে আমাদের রিয়েলিটির কোনো মিল থাকে না। কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি, যে মডার্ন হিস্ট্রি, যে গল্প, এটা হচ্ছে আমাদের যে আজকে দৈনন্দিন জীবন যেভাবে চলছে তার পিছনে কিভাবে আসলাম এই জায়গায়, আজকে এত ভালোভাবে চলছি এবং ঠিকভাবে একটা আমরা কি পারলাম, একটা ডেমোক্রেটিক ইন্ডিয়া পেলাম। ঠিক আছে, এই যে বিষয়টা আসলো, আগে কি ছিল, কি কারণে আসলো, ওইসবের গল্প। মানে এটা রিয়েলিটি, একটা রিয়েল স্টোরি। ঠিক আছে, যেরকম একটা সিনেমা দেখলে, তুমি যদি একটা সিনেমা দেখো, সিনেমার মধ্যে কি হয়েছিল, কোন সময় কোন ঘটনা ঘটেছিল মনে রাখতে পারো, সেরকমই হিস্ট্রি হচ্ছে আগে, মানে আজকের আগে, 10 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 500, 1000, 2000, 5000, 10,000 বছর আগে কি ঘটেছিল সেটা জানা। আর আরেকটা কথা, যে আমরা হিস্ট্রি পড়ি কেন, ভাই? আমরা হিস্ট্রি পড়ার পিছনে কারণ একটাই, এটা হচ্ছে যে পাস্ট যে এক্সপিরিয়েন্স যেগুলি আছে সেগুলি থেকে আমরা বুঝতে পারি যে সামনে কি হতে পারে, আর আজকের দিনে আমরা ডিসিশন নিতে পারি যে আমরা কোন ডিসিশনটা আমার প্রেজেন্টটাকে ভালো করবে। তো হিস্ট্রি জানাটা, হিস্ট্রি থেকে শেখাটা আমাদের খুব দরকার। তো তার জন্য হিস্ট্রি সাবজেক্টটা দেখবে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য রেখেছে, কারণ হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। পাস্ট যদি আমরা না জানি তাহলে আমরা প্রেজেন্টে কিভাবে অ্যাকশন নেব যেটা আমরা ফিউচারে হবে। তো হিস্ট্রিটা আমাদের জানাটা খুবই দরকার। ঠিক আছে, মনে হচ্ছে তো আমি পড়াচ্ছি না, গল্পই তো করছি, লাইক দ্যাট। তো শুধু শুনে যাবে, দেখবে কোনো অসুবিধা নেই। পরীক্ষার চিন্তা আমার উপর ছেড়ে দাও, তোমাদের পরীক্ষার কথা আমার উপর ছেড়ে দাও। তোমরা শুধু একটা দায়িত্ব পালন করো, রুম যে সময় ক্লাসটা বন্ধ শুরু করেছো এমন ভাবে শুরু করো যে আর ক্লাস থেকে বের হব না, পুরো ক্লাস কমপ্লিট করো, পুরো স্টোরি শুনে আজকে শেষ করব। আর দরকার হলে এই স্টোরিটা না ছোট বাচ্চাদেরকে বুঝিয়ে দাও। তুমি এখন শিখলে, বুঝলে, গল্পটা কি জানবে একটু পরে, একটু সময়ের মধ্যে সেই গল্পটা ছোট বাচ্চাদের বলো, যারা 6, 7, 8, 9, 10-এ পড়ে তাদেরকে গিয়ে বলবে, বা তুমি যদি টিউশন করাও বা কিছু একটা করো তাদেরকে বলবে স্টোরিটা, যে জানো আমি এমন এমন একটা স্টোরি জানি। তুমি আমার থেকে শিখেছো সেটা বলবে না, নিজে থেকে বলবে স্টোরিটা। ঠিক আছে, আমার থেকে জেনে নাও,
জেনে গিয়ে স্টুডেন্টদেরকে বলবে যে তুমিও ভালো এটা চর্চা হয়ে যাবে। হিস্ট্রি মানে রাট্টা মারা বা মুখস্থ করা আমি একদম ফলো করি না, টোটালি না। ঠিক আছে, স্টোরি মনে রাখবো বাস, লাইক। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের স্টোরি। আজকের স্টোরির মেইন হিরো হচ্ছে, মেইন হিরো আমরা যদি বলি সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এমন একটা সংস্থা, কি সংস্থা? এমন একটা সংস্থা যেটা এই সংস্থার প্রত্যেকটা মানুষ আমার দেশের কি স্বাধীনতার জন্য লড়েছে। আর এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সম্বন্ধে আমাদের আজকের স্টোরি আমরা দেখব। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিভাবে আসছে, কিভাবে সংস্থাটা তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এর পিছনে ইংরেজদের কি মোটিভ ছিল, এবং আমার ভারতবর্ষের যে ন্যাশনালিস্ট তাদের কি মোটিভ ছিল। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো, এটা তো আমরা বুঝি যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পিছনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অনেক বড় ভূমিকা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আছে, রাইট? এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ব্যাপারে যদি আমরা না জানি সেটা কি হয়? আশা করি আজকের ক্লাসে তোমরা এমন কিছু জানবে যেগুলো বলবে আরে এটা তো আমি আগে জানতাম না। যদি জানো তো ভালো, ভেরি গুড, না জানলে তো শিখলে। চলো আমরা একটু দেখি সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এত ভালো সংস্থা, আজকে যে আমরা স্বাধীনভাবে চলছি তার পিছনে তার হাত আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। এত ভালোভাবে চলাফেরা করা, রাস্তায় রাত 10টা 12টায় ঘোরা, কোনো ধর আমরা স্বাধীনভাবে কথা বলা, ঠিক আছে, সবকিছু আমরা নিজের স্বাধীনতায় নেতাকে সিলেক্ট করা, সবকিছু আমাদের অধিকারে কর, কাকে সিলেক্ট করবো না করবো এই সব কিছু পিছনে কিন্তু আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অনেক বড় হাত ছিল। ঠিক আছে, একটা ইন্টারেস্টিং কথা জানো, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছে কে জানো? একজন ব্রিটিশার, একজন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ব্রিটিশার না এটাকে একটু অন্যভাবে ভাবছিল আর কি, যে এটাকে তৈরি করে তাদের একটা মোটিভ ছিল। আমি বলছি একটা একটা করে স্টোরি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, সবকিছু বুঝে যাবে। দেখো, আমি একটু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উৎপত্তি হওয়ার কিছুদিন আগে চলে যায়। কি ঘটনা ঘটে জানো? একটা ইয়ার বলি তোমাকে, 1857 রিভোল্ট, 1857 রিভোল্ট। দেখো, 1857 যে রিভোল্ট হয়েছিল সেটা একটা, দেখো 1857 মানে কি? আমরা কারা স্বাধীন অধীনে ছিলাম? ব্রিটিশের, ব্রিটিশের অধীনে আমরা থাকতাম, রাইট? মানে ব্রিটিশরা আমাদের উপর শাসন করছিল, ব্রিটিশরা যেভাবে চলতো সেভাবে আমাদের উপর অত্যাচার করছিল, রাইট? তো 1857 যে ব্রিটিশরা আমাদের উপর যে অত্যাচার করছিল বা বিভিন্নভাবে শোষণ করছিল আমাদের দেশকে, 1857 তার একটা বিরোধী রিভোল্ট, যেটা একটা বিরোধিতা করে কাকে? ইংরেজদের। ঠিক আছে, এই রিভোল্টের মধ্যে, এই রিভোল্ট থেকে ইংরেজরা একটা জিনিস শিখে রেখেছে। কি শিখেছে জানো? যে ভারতীয়দের যারা শিক্ষিত লোক আছে তাদেরকে আর একত্রিত হয়ে কোনো কিছু করতে দেওয়া যাবে না। তারা এই রিভোল্ট এত বড় শিক্ষা ইংরেজদের দিয়ে দিয়েছিল যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যদি একসাথে হয়ে ইংরেজের বিরুদ্ধে চলে যায়, তাহলে এরকম রিভোল্ট যদি হয় তাহলে ইংরেজরা ভারতবর্ষে টিকতে পারবে না। এরকম একটা ঘটনা 1857-এ ঘটেছিল। স্টোরিটা আমি বলবো আরো, আমরা আজকে বিশেষ করে দেখবো আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উৎপত্তির স্টোরিটা। দেখো, এই যে রিভোল্ট হওয়ার পরে তেমন কিছু আর ঘটেনি, ঠিক আছে, রিভোল্টটা শেষ হওয়ার পরে এটা মোটামুটি একটা নর্মাল কন্ডিশনে এসে পড়ে যে ইংরেজরা শাসন করছে, শাসন করুক, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসগুলি বিভিন্ন ল পাস করতো ইংরেজরা বিভিন্নভাবে আমাদের উপর
কর, বিভিন্ন ধরনের শোষণ, যে জমি জমা বিষয় বিভিন্ন ধরনের আইন নিয়ে আমাদের উপর শোষণ করতো ইংরেজরা। তো 1857 রিভোল্ট এর পরে কি হয় জানো, 3-4টা সংস্থা তৈরি হয় যে আমরা ব্রিটিশের এগেইনস্টে চলবো, আমরা ব্রিটিশে যা বলবে সেটা আমরা মানবো না। তার মধ্যে অন্যতম হচ্ছে, একটা হচ্ছে আমি বলি তোমাকে ইন্ডিয়ান, এগুলি আমি আরেকটা কথা বলি, এই যে সংস্থাগুলি হয়েছে নর্মালি 1870 এবং 1880s দিকে এই সংস্থাগুলি তৈরি হয়। আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবে, যে ভারতবর্ষের উপর তো শোষণ করছে, রাইট? তো এই শোষণ থেকে বাঁচার জন্য বা ইংরেজদের প্রতি ইংরেজদেরকে বিরোধিতা করার জন্য, যে ইংরেজদের সাথে আমরা ফাইট করব বা ইংরেজদের যা বলছে সেগুলি আমরা শুনবো না, সেগুলিকে বিরোধিতা করার জন্য কি করেছে, যারা ইন্টেলেকচুয়াল, যারা এডুকেটেড মানুষ, তারা কয়েকটা সংস্থা তৈরি করে। তার মধ্যে অন্যতম জানো কি, 1 নাম্বার যদি আমরা বলি, সেটা হচ্ছে ধরো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, কোনো যদি স্পেলিং মিস্টেক হয় আমাকে মাফ করবে, স্টোরি মনে রাখা দরকার, স্পেলিং দিয়ে কি করবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন একটা অন্যতম। তারপর আছে পুনা সর্বজনীন, তারপরে আছে মাদ্রাজ সভা, তারপরে আছে মাদ্রাজ মহাজন সভা, তারপরে আছে মুম্বাই প্রেসিডেন্সি। ঠিক আছে, আমি আর লিখলাম না। এখানে মূলত 4টি সংস্থা তৈরি হয়, তাদের উদ্দেশ্য ছিল যে ইংরেজের বিরুদ্ধে চলবে। কিন্তু জানো, এই 4টা সংস্থা কিসব নিয়ে প্রবলেমে পড়ে, যে এরকম ছিল আর কি, যে দেখো সংস্থাগুলি বানিয়েছিল বিভিন্ন লিডার আছে, শিক্ষিত মানুষ এখানে ছিল, যে আমরা মিলে ইংরেজের বিরুদ্ধে কাজ করব, এরকম এই সংস্থাগুলি বানিয়েছিল। কোন সময়? 1870 এবং 1880 খ্রিস্টাব্দের দিকে। এই 4টা সংস্থা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনীন সভা, মাদ্রাজ মহাজন সভা, মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এই 4টার জিনিস মনে রাখবে। কেন এগুলি তৈরি হয়েছিল? যে ব্রিটিশরা যে আমাদের উপর যে বিভিন্ন ধরনের শোষণ করছে সেই বিরুদ্ধে উত্তর দেওয়ার জন্য। কিন্তু একটা ইন্টারেস্টিং কথা কি জানো, ইন্টারেস্টিং না, খুব দুঃখজনক কথা, এই সংস্থাগুলি নিজেদের যে প্রবলেম, নিজেদের যে অসুবিধা, সেইগুলি নিয়েই ব্যস্ত হয়ে যায়। নিজেদের বলতে ধরো আমাদের গ্রামে ধরো বা আমাদের শহরে একটা সংস্থা বানাই, যে আমরা মিলে একটা লড়াই করব, ধরো কোন একটা রোগের বিরুদ্ধে লড়াই করবো বা কোন একটা কিছুর প্রতি লড়াই করবো, তাই এই সংস্থাগুলি ছিল ইংরেজদের প্রতি লড়াই করবে। কিন্তু এই সংস্থাগুলি কি হয় জানো, নিজেদের যে প্রবলেম সেই প্রবলেমে ফেসে আটকে যায়। কিরকম? এইগুলির মধ্যে কমপ্লেন আসে, আমার বাড়িতে চুরি হয়ে গেছে ছাগল, আমার বাড়িতে চুরি হয়ে গেছে গরু, ঠিক আছে, আমার বাড়ির গরু আজকে দুধ দিচ্ছে না, আমার বাড়ির গরুর দুধ অন্য কেউ নিয়ে গেছে, আমার বাড়ির ফুল পেরে নিয়েছে,
এইসব প্রবলেম নিয়ে আর তারা কি করতে পারেনি জানো, ইংরেজদের বিরুদ্ধে কোনো কাজই করতে পারেনি। ঠিক আছে, ইংরেজদের বিরুদ্ধে কোনো ধরনের কাজই করতে পারেনি, কোনো রকমের কাজ, অ্যাসোসিয়েশন গুলো জাস্ট তৈরি হলো। তিনটা আইন এরপরে কি ঘটে জানো, মানে ইংরেজরা তিনটা আইন পাশ করাই। এর মধ্যে যে তিনটা আইন ছিল, আমি তিনটা আইনের কথা বলি, খুবই ইম্পর্টেন্ট, এইগুলি আমরা ডিসকাস করবো একটা একটা করে। তিনটা আইনের মধ্যে একটা হচ্ছে ইলবার্ট বিল। ইলবার্ট বিল 1884। তারপরে আর্ম ফোর্স অ্যাক্ট 1878। ঠিক আছে, তারপরে আসে বার্নিকুলার অ্যাক্ট 1878। তখন কি হয় জানো, এই সংস্থাগুলিতে বিরুদ্ধে কাজ করছিল, কিছু হচ্ছিল, নিজেদের সমস্যা নিয়ে চলছিল, তার মাঝখানে কি করে জানো, ইংরেজরা তিনটা বিল পাশ করিয়ে নেয়। কি পাশ করে? বার্নিকুলার অ্যাক্ট 1878, আর্ম ফোর্স অ্যাক্ট 1878, এলবার্ট বিল 1884। এমনি তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কি করে, মানে ইংরেজরা যা করছে সেগুলি সহ্য করতে পারছিল না, তার বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছিল। তার মধ্যে ইংরেজরা আরো তিনটা আইন পাশ করে যায়, যে আরো কিভাবে ভারতবর্ষের উপর শোষণ করতে যায়। এই কারণে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা এডুকেটেড আছে, তারা ভাবলো না, তাদের বিরুদ্ধে আমাদের কিছু করতেই লাগবে, আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু করতেই লাগবে। এবং উত্তেজিত অবস্থা, এই অবস্থা দেখে ব্রিটিশরা ভাবলো না, তাদেরকে শান্ত করার কোনো একটা পদ্ধতি লাগবে, কোনো একটা সিস্টেম লাগবে। একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট, রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট বলতে বুঝো রিটায়ারমেন্ট হয়ে গেছে সিভিল সার্ভেন্ট থেকে, ঠিক আছে, ওনার নাম কি জানো, ওনার নাম হচ্ছে এ ও হিউম। খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি, যে নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জন্ম দিয়েছে। আর উনি ছিলেন একজন ব্রিটিশার, এ ও হিউম ছিল একজন ব্রিটিশার। সে কি করে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ড করে, যে না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থাকা দরকার। কেন ফাউন্ড করে এটা, এটার পিছনে অনেকগুলি থিওরি আছে, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ড করার কারণ কি। তো এ ও হিউম এখানে কি করে জানো, মাদ্রাসে, মাদ্রাসের মধ্যে 17 জন ইন্টেলেকচুয়াল মানুষ যারা আছে, যেমন লয়ার, যারা যারা শিক্ষিত মানুষ, তাদেরকে ইনভাইট করে, যে আমরা চলো মিটিং করব একটা। এটা হয় ঘটনাটা 1884 এ, 1884 এ ঘটনাটা হয়। ঘটনাটা কোথায় হয়? মাদ্রাস। কি করে তারা, মিটিং, একটা মিটিং এর জন্য অনেকজনকে ইনভাইট করে। তো এই মাদ্রাসের মধ্যে এ ও হিউম 17 জনকে পেয়েছিল একটা মিটিং, প্রথম যে মিটিংটা হয়েছিল, যে আইএনসি তৈরি করবে, সেই মিটিং এর মধ্যে 15 জনকে, 17 জনকে এ ও হিউমের সাথে মিটিং করে। আর ওই মিটিং এ সিদ্ধান্ত হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা সংস্থা তৈরি করা হবে, যে সংস্থাটা ইংরেজদের বিরুদ্ধে বা আমরা ভারতের পক্ষ নিয়ে কথা বলবে। এবার তুমি বলবে যে উনি ব্রিটিশার হয়েও কেন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করলো? এটার পিছে কারণ জানো কি? আমি বলছি একটা, লর্ড ডাফরিন, লর্ড ডাফরিনের কথা বলি তোমাকে।
দেখো লর্ড ডাফরিন ছিল 1884 থেকে 1888 পর্যন্ত ভাইসরয় ছিল। ভাইসরয় মানে দেখতো ও খুব উচ্চ পদস্থ একটা কি স্থান, ভাইসরয় ছিল 1884। খুবই খারাপ ব্যক্তি ছিল, ঠিক আছে, লর্ড ডাফরিন। ঘটনা কি হয় জানো, ওই 1884 এ যখন মিটিংটা ডাকে, তখন যখন 17 জন আসে, আইএনসি ফাউন্ড করে, এই এও হিউম কিন্তু লর্ড ডাফরিনের সাথে মিশে রয়েছে, যে নাকি দেশটাকে শোষণ করছে। তা সেও নাকি এবার বলছে তোমরা একটা সংস্থা বানাও যাতে আমাদের পক্ষে করতে। তাহলে অ্যাকচুয়াল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে বানানো এও হিউম বা তৈরি করলো বা উৎপত্তি করলো এও হিউম, এটার পিছনে কারণ কি ছিল জানো, যে ভারতবর্ষের যারা শিক্ষিত মানুষ আছে তাদের মাথায় কি চলছে, তারা আগামী দিনে কি করতে পারে, সেগুলির খবর আগেই এও হিউম নিয়ে লর্ড ডাফরিনের কাছে পৌঁছে দেবে, বা যে ভাইসরয় থাকবে তার কাছে পৌঁছে দেবে। সেটা ছিল আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা আমাদের স্বাধীনতার কারণ, সেটা তৈরি করার পিছনে কারণ। বুঝতে পারলাম বিষয়টা? দেখো আমি স্টোরিটা একদম সিম্পল ভাবে বলে দেবো, যা যা বলছি একটু খাতায় নোট করে নেবে বিষয়টা, ঠিক আছে? দেখো চলো আমি তোমাদেরকে বলি। তো ওই মাদ্রাসের মধ্যে আইএনসির যে 17 জন ডেলিগেট আছে তাদের সাথে মিটিং হয়। তারা একটা প্ল্যান করে যে আমরা প্রত্যেক ডিসেম্বর মাসে একটা সেশন করব, ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে? সেশনটা কি হবে জানো, ডিসেম্বর মাসের লাস্ট 3 দিন, মানে হ্যাপি নিউ ইয়ারের 3 দিন আগে কি হবে, একটা সেশন করবে ন্যাশনাল কংগ্রেসে। এখানে কি করবে তারা, বিভিন্ন ব্রিটিশ বিরোধী, ব্রিটিশের যে কাজ করছে সেটার এগেনস্টে বা কি করা যায় ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, মানে আমরা ভারতের ইন্টারেস্ট কোন জায়গায় আছে, কোন কোন দরকার, কি কি চেঞ্জ দরকার, সেইগুলি নিয়ে এই আইএনসি পুরোপুরি ভাবে সবসময় আইএনসি কার কথা বলবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো প্রথম যে সেশনটা হয় ডিসেম্বর মাসে, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিসেম্বর মাসে হয়, সেটা হয় 1885, ঠিক আছে, প্রথম যে সেশনটা হয়। দেখো আরেকটা স্টোরি আছে, কি হয় জানো, 1885 যে কংগ্রেসের মিটিংটা হবে, সে মিটিংটা হওয়ার কথা ছিল কোথায় জানো, সে এটা হওয়ার কথা ছিল পুনে, ঠিক আছে? এও হিউম এবং যে 17 জন মিলে 1884 যে একটা মিটিং করে 17 জন মিলে, যে আইএনসির মতন একটা সংস্থা দরকার, তো আইএনসি সংস্থা তো বানিয়ে নিল, তো সেটার একটা সেশন স্টার্ট করতে হবে, বা মিটিং তো করতে লাগবে না, কোনো একটা সংস্থা মিটিং না হলে তো হবে না। তো প্রথম যে মিটিংটা কোথায় সেট করা হয়েছিল, প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে মিটিংটা হবে, সেই মিটিংটা সেট করেছে পুনের মধ্যে হবে, ডিসেম্বর মাসের লাস্ট 3 দিন, ঠিক আছে, 1885 সালে। কিন্তু ওই সময় কি হয় জানো, ওই সময় ওই পুনের মধ্যে কলেরা চলছিল। কলেরার কারণে, মানে কলেরা বলতে একটা রোগ, ওই সময় এটা খুবই ডেঞ্জারাস ছিল, ঠিকভাবে ওষুধ পাওয়া যেত না। তো কলেরার কারণে পুনের মধ্যে এটা সেট না করে, এটা মানে যে সেশনটা হওয়ার ছিল আইএনসি, মানে মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিংটা পুনের মধ্যে না হয়ে হয়েছে মুম্বাই। এটা মুম্বাইও বলতো না তখন, মুম্বাই বলতো, ঠিক আছে, মুম্বাইয়ের মধ্যে সেই সেশনটা হয়। এইবার এটা ছিল আইএনসির প্রথম সেশন 1885 এর ডিসেম্বরে, যেটা ছিল মুম্বাইয়ে, কিন্তু হওয়ার কথা ছিল কোথায়, পুনে, হয়েছে কোথায়, মুম্বাই। কি কারণে হয়েছিল, কলেরা ছিল, তার জন্য মুম্বাইতে প্রথম মিটিংটা অ্যারেঞ্জ করে। এই মিটিং এ টোটাল এসছিল 72 ডেলিগেট বা বলতে পারো, ঠিক আছে, আমি এখানে লিখে দিই আইএনসি ফরমেশন। এই মুম্বাইয়ের এখানে যে প্রথম যে মিটিংটা ছিল,
ঠিক আছে, ফাউন্ডার তো আইহুম। এখানে ছিল টোটাল 72 মেম্বার। এই যে সেশনটা বা এই যে প্রথম যে মিটিংটা আইএনসির এখানে এসেছিল, ঠিক আছে। এবার এই সেশনটা হওয়ার কারণ কি ছিল, আমি আবার বলছি, কারণ ছিল যে ইংরেজরা যা করছে তার এগেইনস্টে বা ভারতবর্ষের স্বার্থে কিছু কাজ করবে। তখন 72 ডেলিগেট মিলে, মানে সবাই মিলে একটা কাজ করতে এখানে কিছু নিয়ম বার করেছিল যে আইএনসি যে মিটিং গুলি এগুলি কিভাবে হবে। দেখো, যে কোনো একটা মিটিং এর একজন প্রেসিডেন্ট দরকার, তো কিভাবে কি করবে। দেখো, এই যে আইএনসি গঠন করেছিল তার কিছু সিস্টেম ছিল যে এই মিটিং এর বা কে প্রেসিডেন্ট হবে। প্রথম বলেছিল যে এটার মধ্যে 1 নম্বর রুল ছিল যে প্রথমে যে সেশনটা করা হবে প্রত্যেকটা সেশনের প্রেসিডেন্ট কে হবে সেটা নির্বাচন করা। যতজন মেম্বার থাকবে সবাই ভোট করবে কে প্রেসিডেন্ট। তো সবাই মুম্বাই সেশনে সবাই ভোট করে WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জিকে কি করে, উমেশ চন্দ্র ব্যানার্জিকে প্রথম সেশন মুম্বাই সেশনের কি বানায়, সভাপতি যেটাকে আমরা বলি, বা আমরা এমনি বলতে পারি প্রেসিডেন্ট প্রথম সেশনের। এবং এই সেশনের মধ্যে 3টা রেজলিউশন, মানে 9টা টোটাল রেজলিউশন পাস করে। যে রেজলিউশন গুলি কি ছিল, দেখো 9টা রেজলিউশনের মধ্যে 3টা রেজলিউশন খুবই ইম্পর্টেন্ট, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কিন্তু আইএনসির মেন উদ্দেশ্য ছিল যে প্রবলেমগুলি হবে সে প্রবলেমগুলিকে সলিউশন করবে। মানে ব্রিটিশরা আমাদের উপর শোষণ করছে এবং কি কি প্রবলেম করছে সেই প্রবলেমগুলির এগেইনস্টে কি করবে, কাজ করবে আইএনসি সবসময়। আর তার প্রেসিডেন্টকে এও হিউম, যে নাকি নিজে ইংরেজ, আর সে কার কথাই চলে, লর্ড ডাফরিন, ঠিক আছে, লর্ড ডাফরিন যে নাকি ইংরেজের ভাইসরয় ছিল। আর সে কিন্তু এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কি হচ্ছিল সব কিন্তু তার কাছে পাস করে, সব খবর তার কাছে পাস করত। মানে আমাদের ভারতবর্ষের যারা ইন্টেলেকচুয়াল লয়ার, যারা নাকি ভারতবর্ষকে আবার একটা নতুন রূপ দিতে পারে, তাদের মনে কি চলছে সব কথা এই যে লর্ড ডাফরিনের কাছে পৌঁছে যেত। কার দ্বারা, এও হিউমের দ্বারা। তুমি ভাববে যে এও হিউম তো খুব ভালো ব্যক্তি, কেন ভালো ব্যক্তি, কারণ সে তো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছিল। কিন্তু না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করার পিছনে কারণ আরেকটা ছিল, কারণ ছিল ওইটা। কিন্তু এখানে জি কে গোখলে যে ছিল আমাদের কি গান্ধীজির আইডিওলজিক্যাল কি গুরু, জি কে গোখলে, আমি লিখে দেই। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট উনি, জি কে গোখলে। তিনি ছিল একজন এরকম ব্যক্তি যাকে আমাদের গান্ধীজি আইডিওলজিক্যাল মনে করত। ঠিক আছে, তিনি কে আইডল যাকে আমরা বলি যে আমরা ওকে ফলো করব, ও যে রাস্তায় চলে আমি সেই রাস্তায় চলবো, সেরকম গান্ধীজি জি কে গোখলেকে ফলো করতো। ঠিক আছে, এরকমই বলতে পারো। এই জি কে গোখলে একটা স্টেটমেন্ট দেয় কার এগেইনস্ট, কার জন্য জানো, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা ন্যাশনালিস্ট। ন্যাশনালিস্ট কেন জানো, কেমনে কিভাবে সে বলেছে, জি কে গোখলে বলেছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোনোদিন উৎপত্তি হতে পারতো না বা এত ভালো কাজই করতে পারতো না যদি কোনো ব্রিটিশ সেই সংস্থাটাকে না বানাতো। যদি কোনো ইন্ডিয়ান বা ভারতীয় যদি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটাকে তৈরি করতো, তাহলে সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এত উপরে উঠতে পারতো না। কেন পারতো না, কারণ হচ্ছে সেটা ইন্ডিয়ান কেউ বানিয়েছে আর সেটাকে সারপ্রেস করে দিত বা সেটাকে নষ্ট করে দিত ব্রিটিশরা। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে উপরে উঠতে দেওয়া হয়েছে কেন, কারণ সেটাকে ব্রিটিশই কন্ট্রোল করছে মনে হতো। কিন্তু পরবর্তী সময় এটা চেঞ্জ হয়ে ব্রিটিশের এগেইনস্টে চলে যায়। অনেক সময় হয় না যে আমার ফায়দার জন্য
কাউকে তৈরি করলাম, কিন্তু আলটিমেটলি এটাই আমাকে অ্যাটাক করে দিল। আইএনসি ঠিক এরকম, ব্রিটিশরা নিজের ভালোর জন্য এই আইএনসি কে তৈরি করে, যে আমার কোনো ফায়দা হবে, তাদের মধ্যে কি চলছে, কি কথাবার্তা হচ্ছে তাদের ভারতবর্ষের মধ্যে, তাদের কথাগুলি নেব, নিয়ে তাদেরকে আবার সমস্যা সমাধান করে দিয়ে দেবো, বা তাদেরকে কোনোভাবে বুঝিয়ে বা কোনো একটা অ্যাকশন নিয়ে তারা যে রেজুলেশন পাস করবে সেগুলিকে শেষ করে দেবে। যেরকম মুম্বাই সেশনের যে রেজুলেশন গুলি ছিল, আমি তোমাকে বলি, একটা ছিল যে আর্ম ফোর্স অ্যাক্ট, মানে ইন্ডিয়ান ব্রিটিশরা কি করতে জানো, ভারতবর্ষের অর্থ দিয়ে মিলিটারি যে বন্দুক, তারপরে অনেক ধরনের যে অস্ত্র ছিল যেগুলি মিলিটারির ক্ষেত্রে ইউজ হতো, সেগুলি বেশি পরিমাণে তৈরি করত। তো প্রথম রেজুলেশন বলা হয়েছে যে তোমরা ইংরেজদেরকে, রেজুলেশন বলতে বুঝো তো, ইংরেজদেরকে বলা হতো যে তোমরা বেশি মিলিটারি এক্সপেন্স করবে না, আমরা ভারতবর্ষের লস হচ্ছে, প্রথম রেজুলেশন। দ্বিতীয় রেজুলেশন কি হয় জানো, যে ওই সময় সিভিল সার্ভেন্ট, যেরকম আজকের দিন আইএস যে অফিসার হয়, ঠিক আছে, সিভিল সার্ভেন্ট তারাও তো নাকি, ওই সিভিল সার্ভেন্ট পরীক্ষার জন্য লন্ডন যেতে হতো, লন্ডন গিয়ে সিভিল সার্ভেন্ট পরীক্ষা দিতে হতো। তো ওই যে মুম্বাই সেশনে এই রেজলিউশনটা পাস হয় যে আমাদের যে সিভিল সার্ভেন্টের পরীক্ষাটা ভারতবর্ষে হওয়া উচিত, যে ভারতবর্ষের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সেই পরীক্ষাটা দিতে পারে। কে যাবে এত টাকা খরচ করে লন্ডনে পরীক্ষা দিতে? তো সেজন্য এখানে এই রেজলিউশন গুলি পাস করে, প্রথম পাস করা হয় যে বেশি মিলিটারি এক্সপেন্স করতে পারবে না, ব্রিটিশকে বলা হবে, মানে আইএনসি কি এর জন্য কাজ করে, ব্রিটিশের এগেইনস্টে, তো ব্রিটিশকে বলবে যে তোমরা বেশি মিলিটারি এক্সপেন্স বা বেশি মিলিটারির মধ্যে টাকা খরচ করবে না, আমাদের দেশের ক্ষতি হচ্ছে। সেকেন্ড হচ্ছে সিভিল সার্ভেন্ট, মানে সিভিল সার্ভেন্টের যে পরীক্ষাটা লন্ডন না, এটা ভারতবর্ষে হবে, ঠিক আছে, মানে খুবই ইম্পর্টেন্ট দুইটা। এই বিষয়গুলি না টোটাল 9টা মুম্বাই সেশন, টোটাল 9টা রেজুলেশন পাস করে, টোটাল 9টা মুম্বাই সেশনে রেজুলেশন পাস করে। এই 9টা রেজুলেশন কার কাছে যাবে? ইংরেজের কাছে যাবে, লর্ড ডাফরিন দেখবে এটা, ঠিক আছে, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কি ছিল, 1884 থেকে 1888 পর্যন্ত ভাইসরয় ছিল। তো লর্ড ডাফরিনের কাছে যেই মাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কি চলছে, কি হচ্ছে, যখন 9টা রেজুলেশন যায়, তখন লর্ড ডাফরিন কি বলে জানো, আরে এই 72 জনে দেশকে কি চালাতে পারবে, 72 জনের কাছে আছে কি? তখন সেই 9টা রেজুলেশনকে জাস্ট এমনি পাস আউট করে দেয়, যে এইগুলির কোনো দরকার নেই। লর্ড ডাফরিন বলে তাদের কথা মানার কোনো মানই হয় না, এই রেজুলেশন গুলি যায় আর এগুলিকে মানে কি বলবো এটাকে, রেজুলেশন গুলি ক্যান্সেল করে দেয়। লর্ড ডাফরিন বলে যে তারা কি 78 পুরো ভারতবর্ষকে চালাতে পারবে, তারা তো কিছুই না। এইভাবে করে প্রথম সেশনে যে রেজুলেশন গুলি বার হয় তার কোনো ফলাফলই হয়নি। যে আমরা একটা মিটিং করলাম যে ভারতবর্ষে কিরকম হওয়া উচিত, সেইগুলির জন্য আমরা এটা করতে লাগবে, যেরকম মিলিটারির জন্য খরচ কম করতে লাগবে, সিভিল সার্ভেন্টের পরীক্ষাটা লন্ডন না হয়ে ভারতবর্ষে হওয়া উচিত, এরকম 9টা রেজুলেশন, এর মধ্যে 2টা আমি বললাম, 9টা রেজুলেশন লর্ড ডাফরিনের কাছে যায়, তারা এইগুলিকে শেষ করে দেয়, ঠিক আছে। তো এইভাবে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন। এবং আমি এটা বললাম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কেন তৈরি হয়েছিল, এটাও বললাম, কবে থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মিটিং কোথায় হয়, ঠিক আছে, কোথায় হওয়ার ছিল, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে তৈরি করেছিল, রাইট। তো আমরা অনেক কিছু জানলাম। এবং ওই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়ার সময় ইন্ডিয়ার যে ভাইসরয় কে ছিল, তো অনেক কিছু আমরা আজকে ক্লাসে জানলাম। কিভাবে জানলাম, আমরা কি পড়িয়েছি না গল্প করেছি বলো? মানে আইএনসি একটা এমন সংস্থা, সেটার বিষয় না জানাটা দরকার নাকি? চলো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ। আর একটা কথা সবাই মনে রাখবে, কিছু কিছু ক্লাস আমাদের ফ্রি আছে অ্যাপের মধ্যে, ঠিক আছে, তোমরা অবশ্যই
নিজের ভাই বন্ধু যারা আছে তাদেরকে তো বলবেই, তাদেরকে দেখাবে যে দেখ ভাই এখানে কিভাবে পড়াচ্ছে, সেই ক্লাসগুলি আর কোথাও পাবি না। বা এরকম তোমরা বলতে পারো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের ভাই বন্ধু সবাইকে বলো, ঠিক আছে? তাহলে আমাদের একটু হেল্প হয়। আমাদের কি হেল্প হয় যে আমরা সবার কাছে গিয়ে পৌঁছাতে পারছি, যে এত কষ্ট করে তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করছি, পুরো সময় দিয়ে রাত দিন জেগে তোমাদের জন্য সবকিছু তৈরি করছি, তো সেটা সবার কাছে পৌঁছালে আমাদেরও তো আনন্দ নাকি, আমরা তো খুশি হব না? আমার লক্ষ্য একটাই যে আমি যা পড়াচ্ছি সবারই তো একটা কিছু চাওয়া আছে না? আমাদের চাওয়া কি, যে আমি যা করছি সেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বেনিফিট পাক। হিস্ট্রি এমন ভাবে আরো আস্তে আস্তে দিন দিন এমন ভাবে পড়াবো, হিস্ট্রি তোমার গল্পই মনে রাখবে। বলো, লর্ড ডাফরিন, এও হিউম, কোনোদিন ভুলবে ওদেরকে? ওরা কিরকম মানুষ এবং সংস্থাগুলির নাম ভুলবে? মুম্বাইয়ে যে প্রথম সেশনটা হয়েছে সেটা ভুলবে? কবে হয়েছিল? 1885-এ নাকি? কতজন ছিল? 72 জন ছিল। এগুলি কি শিখতে লেগেছে? দেখবে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে শিখে যাবে। তো এইভাবে আমি বলছি তোমাদের, এইভাবে তোমাদেরকে পড়াবো হিস্ট্রি। তোমরা শুধু সব বন্ধু বান্ধব যাই আছে, ছোট ভাই বড় ভাই, সবাইকে বলবে ক্লাসগুলি করার জন্য, ঠিক আছে? আর আমাদের এই যে কোর্সটা নেওয়ার জন্য। তো আজকে এতটুকুই, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারলে। এবং অবশ্যই মক টেস্ট দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি আপলোড করে দেবো এই ক্লাসে। আর যদি তোমাদের নোটস লাগে, নোটসটাও তোমরা ক্লাসের শেষে পেয়ে যাবে, রাইট? ক্লাসের নিচেই দেখবে নোটসটাও আছে, নিচেই থাকবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। চলো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।